কারণ আমার চোখের সামনে একজন লোকের পকেট থেকে একটা পার্স মেরে দিল। তখন ছেলেটা আমার কাছে এসে বলল, এভাবে করবে বুঝলাম, আজ থেকে তোমার কাজ এরকম, যদি বেশি টাকা ইনকাম করতে না পারো তাহলে তোমাকে খাবার দেওয়া হবে না। আমি বললাম, আপনিও তো আমার বয়সী, প্লিজ একটু দয়া করেন আমার উপর, আমি এগুলো করতে পারবো না। আমি প্রথমত ছেলেটাকে অনেক সহজ সরল ভাবছিলাম, কিন্তু ছেলেটা যে তাদের মতোই আমি তা বুঝতে পারিনি। ছেলেটা এসে সবগুলো ওই লোকগুলাকে বলে দেই। তখন ওই লোকগুলো আমাকে রড দিয়ে আঘাত করে, আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। একটুও মায়া দয়া নেই ওদের ভিতরে। পানির পিপাসায় আমি কাতরাচ্ছি আর পানি পানি বলছি, কিন্তু কেউ আমার মুখে এক ফুঁটো পানি দিচ্ছে না। পরের দিন সকালে আমি যখন শাওনের সাথে বের হলাম, কারণ তাছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না, তখন আমিও তাদের মতো কাজ করতে শুরু করলাম 1 থেকে 2 দিন। এসব কাজ করার পর হঠাৎ আমার মনে হলো আমাকে এখান থেকে পালাতে হবে, এটা কোনো জীবন না, নতুন জীবন শুরু করতে হবে। তখন আমি শাওনের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসি। কিন্তু আমি কোথায় যাব কোনো কিছু ভেবে উঠতে পারছি না, কারণ আমার কাছে তো 1 টাকাও নেই। আর এখানে অনেক মানুষ, কারণ এটা হলো রেলওয়ে। এখানে বসে বসে কান্না করছি। হঠাৎ একজন বুড়ো ব্যক্তি এসে আমার পাশে বসলো আর আমাকে বলতে লাগলো, এই ছেলে এখানে বসে আসো কেন, আর এখানে কান্না করছো কেন, তোমার আব্বু আর আম্মু কোথায়? আমি বললাম আমি। লোকটা বলল, বুঝছি তুমি এতিম, তোমার কেউ নাই, তুমি পথ শিশু ঠিক না? আমি বললাম, না আঙ্কেল, আমার সব কিছুই ছিল, কিন্তু আমি তাদেরকে হারিয়ে ফেলছি। লোকটা বলল, তাদের নাম কি তুমি জানো? কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। এই কয়দিনে আমি কিভাবে তাদের নাম ভুলতে পারলাম? হয়তোবা রডের আঘাতের কারণে আমি সবকিছু প্রায় ভুলে গেছি। আমি আমার সঠিক পরিচয় তাকে দিতে পারিনি। তখন লোকটা বলল, আমার সাথে যাবে? আমি বললাম, না আঙ্কেল, আমি এর আগেও একটা আঙ্কেলের সাথে গিয়েছিলাম, কিন্তু ওই আঙ্কেলটা আমাকে নিয়ে বেঁচে দিছিল, আমাকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজ করাইছে, আমি আপনার সাথে যাব না। লোকটা বলল, ভয় পেও না, তোমার মতো হাজারো শিশু আমার নিয়ন্ত্রণে আছে। আমি বললাম, আপনিও কি এসব কাজ করেন? লোকটা বলল, না, আমি একটা এতিমখানা চালাই, তুমি চাইলে সেখানে যেতে পারো। আমিও কোনো কিছু উপায় না পেয়ে বললাম, আচ্ছা। তারপর আমি ওই লোকটার সাথে যেতে শুরু করলাম। লোকটা আমাকে একটা এতিমখানার মধ্যে নিয়ে গেল। সেখানে প্রথম প্রথম আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু প্রতিদিন একই খাবার খেতে খেতে অভ্যাস হয়ে যায়, তাই সবকিছু অ্যাডজাস্ট করে নিয়েছি। আমার অনেক শখ ছিল লেখাপড়া করার, কিন্তু আমার লেখাপড়ার খরচকে চালাবে। তখন লোকটা বলল, তুমি যদি এতিমখানার মধ্যে টুকটাক কাজ করো তাহলে তুমি লেখাপড়া করতে পারবে। তারপর আমি ওই লোকটার সাথে তাল মিলিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এরপর থেকে আমি কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করি, আর কাজের টাকা দিয়ে লেখাপড়ার খরচ চালাই। কিন্তু দেখতে দেখতে 2টা বছর কেটে গেল, কোন দিক দিয়ে তা বুঝে উঠতে পারলাম না। এখন আমি প্রায় 10 বছরের হয়ে গেছি। আর বুড়ো লোকটারও তেমন শরীর ভালো না। লোকটা এখন আমাকে বলে, তুমি আমার ছেলের মতোই, বুঝছো? আমি মনে মনে বললাম, ছেলের মতো, কিন্তু ছেলে না। আমি বললাম, জি আঙ্কেল। লোকটা বলল, আজ থেকে তুমি এসব দায়িত্ব নেবে, সব এতিমদের মুখে খাবার তুলে দিবে, তোমার যা কিছু লাগবে সব তুমি রহমতকে বলবে, রহমত তোমাকে সব ব্যাপারে সাহায্য করবে। আমি বললাম, আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে বলি রহমতকে। রহমত হলো সেই ব্যক্তিটি যে সাইমনের সব বিপদে তার পাশে থাকে। আর রহমতের ছোটবেলা থেকে অনেক শখ ছিল সে জোকার হবে, কারণ সে নানান ধরনের খেলা দেখানোর জন্য উস্তাদ ছিল। একদিন যখন সে পথের মধ্যে খেলা দেখাচ্ছিল, তখন তাকে সুলাইমান চাচা পাইল। সুলাইমান চাচা হলো ওই বুড়ো ব্যক্তিটার নাম। সুলাইমান চাচা তাকে এখানে নিয়ে আসে, আর তাকেও আমার মতো লালন পালন করতে থাকে, যেমন বাকি সব ছেলেদেরকে করছে। দেখতে দেখতে আরো কয়েকটা বছর কেটে গেল। আমি এখন ইন্টার প্রথম ইয়ারে পড়ি, আর বর্তমানে এখন আমি ফ্রিল্যান্সিও করি, যার কারণে টাকা পয়সা বর্তমানে অনেক আছে। আর এখন হয়তো আপনারা ভাবছেন, সাইমন এত ভালো, তাহলে ও কেন মাস্তান হলো? তা আপনারা গল্পের সাথেই থাকেন, বুঝতে পারবেন। কারণ সাইমনের ছোটবেলা থেকেই সংকল্প যে সে তাদেরকে ছাড়বে না যাদের জন্য সে পরিবার থেকে ভিন্ন। কিন্তু সে অনেক কষ্টও মনে করতে পারছে না
যে তার সাথে ঠিক সেই দিন কি হয়েছিল, যতটুকু সে মনে করতে পারছিল সবটুকুই সুলেমান চাচাকে বলছিল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সময় প্রায় 10টা বেজে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম আজকে তো স্পেশাল ক্লাস ছিল, তার মানে কি আমি স্পেশাল ক্লাসটা করতে পারবো না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম আর কোনো খাবার না খেয়ে রিক্সা করে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। গেট দিয়ে যেই না প্রবেশ করব